আজকে বিশেষ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। আমাদের এবছরের অনুষ্ঠান বর্ধমান শহরে 18 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর বর্ধমান কারণ হবে। 23 ডিসেম্বর রিসনা ভলিবল গ্রাউন্ডে এবং 25 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর কলকাতা ব্ল্যাক স্কুল হল এবং গ্রাউন্ড এবং সদস্যদের টোটাল 15 দিনের অনুষ্ঠান এবছর মানুষ সংস্কৃতি উৎসব। আর প্রত্যেক বছরের মতোই যেটা আমাদের প্রতিযোগিতামূলক প্রোগ্রাম, গত বছর 5552 জন প্রতিযোগী নাম দিয়েছিল। এবছরে আমরা আশা করছি যেমন আমাদের অনুষ্ঠানের ফর্ম ফিল আপ শুরু অলরেডি হয়ে গেছে জুলাই থেকে। এবছর আশা করবো এটা হয়তো 7,500 বা 8,000 পৌঁছবে এবং এবছর দুটো অনুষ্ঠানে মিলিয়ে প্রায় 1500 শিল্পী অংশগ্রহণ করবেন, তারা পারফর্ম করবেন। প্রতিযোগিতা প্রতিযোগী আর প্রায় 1500 শিল্পী আমাদের অনুষ্ঠানে অনুষ্ঠান করবে। আর এবছরে আমাদের এখনো পর্যন্ত মোটামুটি 10টা দেশ, আমেরিকা, জাপান, ইউরোপ, কান্ট্রি, থাইল্যান্ড, এশিয়া, সিঙ্গাপুর সহ মোটামুটি 10টা দেশ থেকে আমাদের প্রতিযোগী শিল্পীরা আসছে এবং আমাদের ভারতবর্ষে 22টা রাজ্যের প্রতিযোগী শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করতে আসছে। বিশেষ শিল্পী এরা আমাদের অতিথি শিল্পী, সেটা এখন সব কথাবার্তা চলছে। যেমন বর্তমানে এগুলো আমাদের ঠিক হয়েছে যে বাংলা গানের গান শেখান, মানে একদম সর্বতম যুগের গান এবং সেই শিল্পী যারা এখনো আছেন আমাদের মধ্যে তারাও যেমন যেখানে উপস্থিত হবেন, তার সঙ্গে যারা আটকালীন শিল্পী তারাও থাকবে। এখন গানগুলো আমরা আরো কিছুদিন পর সমস্ত কিছু কনফার্ম করে আমরা বলবো। আর কলকাতায় যেটা 7 দিনের অনুষ্ঠানের লাস্ট 5 দিনের অনুষ্ঠান, সেটা একটা সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতা। প্রত্যেকটাই আমাদের বর্তমান কলকাতার যে আর্টিস্টের যে প্রোগ্রাম আমরা পরে বিদেশ থেকে যে শিল্পীরা আসছে তারা সবাই শিক্ষানবিশ না প্রতিষ্ঠিত শিল্পী? না, বিদেশ থেকে যারা আছেন আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসেন এবং প্রতিষ্ঠিত শিল্পীরা যারা তারা অনুষ্ঠানে পারফর্ম করতে আসেন। আমাদের উৎসবের দুটো দিন, একটা হচ্ছে প্রতিযোগিতা যেটা সকাল 9টা বা 10টা থেকে শুরু হয় সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং যেটা একযোগে 3-4টে মঞ্চে অনুষ্ঠিত হয়। এটা হয় প্রতিযোগিতার পর। সন্ধ্যের পর যেটা আমাদের হয় ওটা হচ্ছে ফেস্টিভ্যাল, সেটা ক্লাসিক্যাল মিউজিক হয় আর ইন্ডিয়ান মিউজিক বা নাচ, সেটা হয় সন্ধ্যের পর। এবার যারা প্রতিযোগী তারা ফার্স্ট পর্যায়ে অংশগ্রহণ করে, আর যারা আর্টিস্ট তারা এই সেকেন্ড পর্যায়ে সন্ধ্যেবেলা হয় সেখানে। যারা প্রতিযোগী তারা সরাসরি আমাদের দোকানেই নাম নথিভুক্ত করছে, আর যারা আর্টিস্ট তারা তো আমরা তাদেরকে ইনভাইট করে আনছি। এবারে বাজেট কত? বাজেট একদম আজকে প্রথম 24-এর প্রথম দিন আজকে আমাদের কাছে আজ থেকে দিন শুরু করা শুরু হলো। বাজেট এখনো ঠিক হয়নি, তো মোটামুটি যেরকম থাকে গত বছর তার 32 লাখ মতো ছিল, বছর প্রতি বছর হয়, প্রতি বছর যদি বাড়ে পুরো 35-40 লাখ টাকা বাজেট হবে। এই বাজেটটা কি সম্পূর্ণ কি বিজ্ঞাপনের দিকে না? এই বাজেটটা আমি আগে বলেছি, আমরা বলছি বাজেটটার মধ্যে আমাদের প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি আছে, সেখান থেকে আমাদের টাকা আছে এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার থেকে আমাদের অনুদান দেওয়া হয়, প্লাস বিজ্ঞাপন, কিছু ডোনেশন এবং কিছু বিভিন্ন সরকারি সংস্থা যেমন বর্তমান পৌরসভা হয়তো টাকা দিয়ে সহযোগিতা করেন না, কিন্তু বর্তমান পৌরসভা বিভিন্ন সহযোগিতা করেন, তাদের হল, তাদের গেস্ট হাউস। ঠিক সেভাবে কলকাতা পৌর সংস্থাও এই একইভাবে প্রত্যেক সহযোগিতা বিভিন্ন করে।
বর্তমান সময়ে টাউন হল ময়দান যে অনুষ্ঠানটা টাউন হল ময়দান হবে, এরপরে আমরা যেমন যেমন প্রতিযোগী উচিত হয় সেইভাবে দেখে আমরা অন্যান্য হল যেমন রেডিও রঙ্গমঞ্চ করি, সংস্কৃতি রঙ্গমঞ্চ করি, ইভেন্ট বিভিন্ন হলগুলো পরবর্তীকালে ঠিক করে আবার সেগুলো আমাদেরকে জানাবো। হ্যাঁ, আমাদের মধ্যে হবে কিনা ঠিক জানা নেই। হ্যাঁ, এখনো কনফার্ম না। তো যদি হয় তখন অনেক জায়গায় ভাবা হবে, আর যেটা বিয়ে সামনের মাঠ পেছনের মাঠ এই দুটো হবেই। হ্যাঁ, প্রতিযোগিতায় যারা বিচারক রয়েছেন সবাই আমাদের লক্ষ্য আমাদের মনোনীতি যখন থেকে ভারত সরকার শুরু হয়েছে কোনোদিনই আমাদের বিচারকের আসলে কেউ লোকাল বিচারক থাকে না, সবই প্রতিষ্ঠিত শিল্পী যারা যে কোনো শিল্পী বা তার কাজে আমরা ছাত্রছাত্রী কারণ দেখতে দেখেই বুঝতে পারে কি এসছে বিচারক। এটা প্রথম থেকেই আমাদের আজকে ভারত সংস্কৃতি একটু বড় হয়েছে বলে আজকে আমরা যখন শুরু হয় 2 বছর থেকে রবীন্দ্রনাথের বর্তমানে তখন থেকেও সেই প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে আনা হয়। আজকে আমাদের মধ্যে ভারত সংস্কৃতি উৎসবের যিনি কার্যকরী সভাপতি অরূপ দাস, আহ্বায়ক ডক্টর দেবেশ ঠাকুর, সমন্বয়ক শ্রী শ্যামল দাস, আমি প্রস্তুতি কর্তা, এই জগৎ উপস্থিত আছে পরামর্শ উপস্থিত আছেন। আর আমাদের যে সভাপতি মাননীয় পরেশ সরকার উনি আজকে কলকাতার কিছু দিল্লি আছেন, ওনার ক্ষেত্রে আজকে আসতে পারেন। এছাড়াও ভারতের বাইরেও ভারত সংস্কৃতি উৎসবকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা এবং প্রচেষ্টা আজও করে যাচ্ছেন। বর্তমানে সঙ্গীত জগতের অত্যন্ত প্রিয় মানুষ প্রসেনজিৎ পোদ্দারকে আমরা প্রথমেই আন্তরিক অভিনন্দন জানাই এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং আমাদের মধ্যে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব দেবেশবাবু আছেন, শ্যামলবাবু আছেন। সর্বোপরি আপনারা সংবাদপত্র জগতের প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া যারা এসছেন তাদের আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আপনারা না থাকলে আমাদের এই উৎসব আজকে মহিমে পরিণত হতো না এবং তিল তিল থেকে তিলোত্তমায় রূপান্তরিত আমরা করতে পারতাম না। বিশেষ করে আপনারা বিভিন্নভাবে এই সংস্কৃতি জগৎটাকে বর্তমানে সাংস্কৃতিক জগৎটাকে তুলে ধরার চেষ্টা করেছেন, কখনো প্রেস মিডিয়া কখনো প্রিন্ট মিডিয়ার দ্বারা। তাই আমরা বারবার আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের পাশে থেকে অন্তত বর্তমানে সাংস্কৃতিক জগৎকে আরো উজ্জ্বল করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তার জন্য ভারত সংস্কৃতি উৎসবের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের। এখানে অনেক গুণী মানুষ আছেন যারা বর্তমানের মুখকে উজ্জ্বল করে রেখে গেছেন। বর্তমান প্রথম থেকেই একটা সাংস্কৃতিক সম্পন্ন একটা জায়গা যেখানে ইতিহাসের বহু সাক্ষী যেমন আছে তেমনি বিপ্লবীদের জন্মস্থান আছে, কবি এবং পাণ্ডিত্যেরও এটা একটা প্রতিষ্ঠান। তাই তাদেরকে সামনে রেখে প্রসেনজিৎ পোদ্দারের একক প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে আজ 17 বছরে পড়েছে আমাদের এই উৎসবের সাংস্কৃতিক উৎসবের যে আমরা করতে যাচ্ছি তার 17 বছর পূর্ণ হতে চলেছে। এই উৎসবের প্রতি বছরই চেষ্টা করা হয় আগের দিন বিভিন্ন জায়গা থেকে যেসব সাংস্কৃতিক দল আসেন, যে সমস্ত প্রতিযোগিতা আসেন, বর্তমানের যারা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন তারা সবাই এসে এই প্রতিষ্ঠানটাকে নিজেদের ভেবে তারা প্রথম দিন থেকেই কাজে নেমে পড়েন। এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের ব্যক্তিগত চাঁদা তোলার জায়গা কোথাও নেই, মানুষ যেটুকু অ্যাড এবং সাহায্য করেন খুবই অল্প, তার থেকেই ব্যক্তিগতভাবে প্রসেনজিৎ নিজে চেষ্টা করে আপনাদের বা প্রত্যেকের সাহায্যে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলেন। এটা একটা বিরাট অর্থের ব্যাপার, কেননা আজকে 4 দিন 5 দিন ধরে বর্তমানে বাইরেকার বিভিন্ন মানুষজন আসেন, শুধু ভারতবর্ষের বাইরের মানুষরাও আছেন যাদের থাকা খাওয়া এবং যে সমস্ত প্রতিযোগীরা আসেন তাদের রাখা থাকার একটা বিরাট বন্দোবস্ত করতে হয়। সর্বোপরি বিভিন্ন জায়গায় যেসব ঘর বাড়ি নেওয়া হয় সেখানেও ভাড়া আমাদের গুনতে হয়। বর্তমান পৌরসভা যদিও অনেক সময় আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এটা বলতে কোনো অস্বীকার নেই, আমরা পৌরসভার কাছেও কৃতজ্ঞ।
এবং বর্তমানের পুলিশ প্রশাসনের কাছেও আমরা কৃতজ্ঞ যে তারা সর্বতভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই যে একটা বিরাট একটা মেলা, বিরাট একটা সঙ্গীত অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে চালাতে গেলে ওকে কলকাতা থেকে সব কিছু নিয়ে এসে এখানে তাঁবু ফেরা সেরা করতে হয়। আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তা সত্ত্বেও মানে যারা প্রকৃত এই মেলাটার জন্য বা এই গানটার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন সেই সমস্ত মানুষজনের আগিয়ে আসেন বলে আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়। বর্তমানে বিভিন্ন নৃত্যশিল্পী, তাদের প্রতিষ্ঠান, গানের জগতের মানুষ, কবিতার জগতের মানুষ সবাই মিলে আগিয়ে আসার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়। গতবারে আপনারা জানেন যে আমাদের অনুপ জালোটা ভারতবর্ষের একজন মহান শিল্পী, তাকে প্রসেনজিৎ নিয়ে এসেছিল এবং আমরা চেষ্টা করেছিলাম বর্তমানের মানুষকে একটা সুন্দর সঙ্গীত সন্ধ্যা উপহার দিতে এবং অবশ্যই সেটা হয়েছে। এবারেও হয়তো উনি চেষ্টা করে যাবেন আপনাদের সবার সহযোগিতায় যাতে সঙ্গীত সন্ধ্যা ভালো করে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা আসেন, যারা প্রতিযোগিতায় আসেন, অংশগ্রহণ করেন, তারা যে একটা সুন্দর সাংস্কৃতিক জগতের সঙ্গে পরিচিত হন এই কারণেই এখান থেকে যারা ফার্স্ট হয় তাদের ভারত সংস্কৃত উৎসবের কর্ণধার প্রসেনজিৎ পোদ্দারের নেতৃত্বে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে তাদের সঙ্গীত জগতের সঙ্গে পরিচয় করার জন্য তাদের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তারা তাদের সঙ্গীত, নৃত্য বিভিন্ন রকম পরিবেশনের সুযোগ পেয়ে থাকে। বা মেয়ে যদি সেই জায়গায় যে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করে বর্ধমানের মাটি, আমি মনে করি আরো সংস্কৃতি সম্পন্ন হবে। আজকে তাই আপনাদের কাছে অনুরোধ করব, এরপর আমাদের যে 18 তারিখের পর আমাদের কলকাতায় বেহালায় প্রসেনজিৎ বড় করে আবার একটা এইরকম, এটা আরো বড় হয় এই কারণে যে কলকাতায় মানুষের যাতায়াতের সুবিধাটা বেশি। কলকাতায় মানুষ এয়ারপোর্টটা সবসময় ব্যবহার করতে পারে, বাইরেকার লোকেরা যারা আসেন তারা ওইখান থেকে কলকাতাটা বেশি আসা পছন্দ করেন একটাই কারণে যে যাতায়াতের সুবিধা। বাইরের দেশ আসতে চায় কিন্তু বর্তমানে অনেকটা তাদের অসুবিধে থাকায় তারা কলকাতায় এসে সেইখানে সঙ্গীতে অংশগ্রহণ করেন। আমরা আমাদের কর্ণধার চেষ্টা করবে যে আগামী দিনে যাতে আরো বড় করে, আরো বৃহৎ করে এটা করা হয়। বর্তমানে বিভিন্ন মেলা হয় আপনারা জানেন, তার মধ্যে আমার মনে হয় বর্ধমান সংস্কৃতি উৎসব তার মান বজায় রেখেছে। আমাদের পরই বর্ধমান উৎসব হয় পৌরসভার উদ্যোগে, কাঞ্চন মেলা হয়ে থাকে, পৌষ মেলা হয়ে থাকে, বিভিন্ন রকম মেলায় মোড়া এই বর্ধমান। তাই আসুন আমরা সবাই মিলে আগামী 18 তারিখ থেকে আপনাদের সাহায্যে বর্তমানের সঙ্গীতপ্রেমী, নৃত্যপ্রেমী মানুষের সহযোগিতায় বর্ধমান উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলি। এইটুকু বলে আবার আমি পরলোকগত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে মানুষ বাবুর প্রতি আমার প্রণাম জানিয়ে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আবেদন শেষ করলাম। সহসভাপতি যেভাবে আপনাদের কাছে যেভাবে আজকে আমাদের সমগ্র কর্মসূচিকে বা কর্মকাণ্ডটাকে উপস্থাপন করলেন, আপনারা প্রত্যেকেই অভিজ্ঞ হয়েছেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের কনভেনার আহ্বায়ক মাননীয় দেবেশ ঠাকুর মহাশয়, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থাপন করুন। এবারে আমাদের এবছরের ভারত সংস্কৃতি উৎসবের ইন ডিটেল নিয়ে শুরু করছি। এবারে 18 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর বর্ধমানের টাউন হল ময়দান, মেন টাউন হল ময়দানের মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া আমাদের আরও বিভিন্ন প্রেক্ষাগৃহ হয়, যেমন সংস্কৃতি লোকমঞ্চ, রেলওয়ে রঙ্গমঞ্চ, সেগুলো আমাদের পরবর্তীকালে ঠিক হয়। সেগুলো যেরকম আমাদের ঠিক হবে সেগুলো আমাদেরকে জানানো হবে। কিন্তু মূল প্রোগ্রাম যেটা বা মেন অনুষ্ঠান টাউন হল ময়দানে 18 থেকে 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তার আগে আমাদের যেটা অনলাইন একটা প্রোগ্রাম হয়, এভাবে অনলাইনটা হবে 15 থেকে 17 ডিসেম্বর, 15, 16, 17 ডিসেম্বর অনলাইন হবে। 14 থেকে 16 ডিসেম্বর অনলাইন আমাদের অনুষ্ঠানটি হবে। 18 থেকে 22
কলকাতা বর্ধমানে, এবং 23শে ডিসেম্বর আমাদের রিসরা একটা প্রোগ্রাম হয়, বিগত 4 বছর ধরে চলছে রিসরা ভলিবল খেলার মাঠে। ওটা 23শে ডিসেম্বর। কলকাতায় হবে 25 থেকে 30শে ডিসেম্বর। কলকাতায় 25 থেকে 30শে ডিসেম্বর ব্লাইন্ড স্কুল অডিটোরিয়াম প্লাস ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড এবং সরস সদন 3 জায়গায় 25 থেকে 30শে ডিসেম্বর কলকাতায় হবে। এই হচ্ছে আমাদের এবছরের অনুষ্ঠানের দিনক্ষণ। আর যেমন প্রত্যেক বছর বিগত কয়েক বছর ধরে এই ভারত সংস্কৃতি উৎসব আর 5টা অনুষ্ঠান বা মেলার মতো এই অনুষ্ঠান কিন্তু নয়। বিভিন্ন উৎসব যেভাবে হয়, যেমন ধরুন সন্ধ্যায় অনুষ্ঠান হয় না, যে আজকে কে আসছে, কালকে কে আসছে, পরশু কে আসছে, মানে বিচিত্র অনুষ্ঠান টাইপ কিন্তু ভারত সংস্কৃতি অনুষ্ঠান নয়। এটা অ্যাকচুয়ালি নবীন প্রতিভা অন্বেষণ। নবীন প্রতিভা অন্বেষণের সাথে সাথে আমরা আমাদের ভারতীয় যেটা সঙ্গীতের মূল ধারা শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য, তার উপর বেশ করে আমাদের এই অনুষ্ঠান মূলত অনুষ্ঠিত হয়। তার সাথে সাথে আঞ্চলিক লোকনৃত্য, যে মানে বিশুদ্ধ সঙ্গীত যেটা এক কথা বলা যায়, তার উপর বেশ করে আমাদের অনুষ্ঠান হয়। যেমন প্রত্যেক বছর আমরা লাস্ট 5 বছর ধরে আমরা যে স্কলারশিপ শুরু করেছি, তার সাথে সাথে যারা বিভিন্ন স্থান অধিকার করে তাদেরকে বিদেশে নিয়ে গিয়ে অনুষ্ঠান করানো। বর্ধমানের অনেক মানে মেধাবী ছাত্রছাত্রীরা অলরেডি একদম বিনামূল্যে গিয়ে বিদেশে অনুষ্ঠান করেছেন। কিছুক্ষণ পর আমরা তাদেরকেও এখানে উপস্থাপন করবো, যেমন বিগত বছরে করেছিলাম। তারা এসছেন এখানে, আশা করি তারা এসেও বলবেন তাদের অভিজ্ঞতার কথা। প্লাস আমাদের যে প্রসপেক্টাসে যেসব জিনিস লেখা থাকে, যে নগদ পুরস্কার, মানে আর্থিক পুরস্কার, স্কলারশিপ, এই সমস্ত যারা হোল্ড করছেন অলরেডি ভারত সংস্কৃতি উৎসব থেকে পাচ্ছেন, তারাও আজকে উপস্থিত হয়েছেন। অরূপদা কিছুক্ষণ আগে বলছিলেন যে অনুষ্ঠানের যে খরচাদের কথা। অবশ্যই যে একটা অনুষ্ঠান শুধু প্যান্ডেল করলাম, প্রচুর লাইট আনলাম, বাইরে থেকে দামি দামি আর্টিস্ট আনলাম, শুধু এটা তো নয়। তার সঙ্গে যে অনুষ্ঠান রিলেটেড যে স্টুডেন্ট, এখানে একটা এন্ট্রি ফি থাকে কম্পিটিশনের নাম দেওয়ার জন্য, সেই এন্ট্রি ফি দেয়, এবং সেই এন্ট্রি ফি যেটা আমরা নিই এখান থেকে, আমরা স্টুডেন্টদের তার থেকে এখানে কোনো ওই গাড়ি পাল্লা দিয়ে ওজন না, তোমরা আমাদের এত দিচ্ছ, আমরা তোমাদের এত বেশি দিচ্ছি, এটা নয়। কিন্তু এন্ট্রি ফি নেওয়াটা একটা রেজিস্ট্রেশন ফি নেওয়ার মেন উদ্দেশ্য এত ধরনের সমুদ্রের মধ্যে একটা মানে জল ভরার মতো জিনিস, সেটাই আমাদের কাছে হেল্প হয়। এবং তার সাথে সাথে আমরা চেষ্টা করি বিভিন্ন স্পন্সরশিপ তোলার জন্য, এবং কিছু অনুদান, এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার আর্থিক অনুদান দেন। এই সমস্তটা নিয়েই ভারত সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। তো এবারে যেমন গত বছরে যেটা আইডিয়া ছিল যে 150তম বছর স্বাধীনতার উপলক্ষে শত কণ্ঠে শত গান, শত পায়, মানে 100 জন শিল্পীর একসঙ্গে 100 গান, মানে সমবেত গান, 100 ডান্সারের সমবেত নাচ, এবং 100 শিল্পী সহ নবীন শিল্পীদের নিয়ে শতকণ্ঠে আবৃত্তি। গত বছর এই 3টেই আমাদের খুব সাফল্যের সঙ্গে হয়েছিল, যার মানে রূপরেখা আইডিয়া সমস্তটাই মাননীয় দেবেশ ঠাকুর ছিলেন। তো এবারে অনুষ্ঠানের কিভাবে কি রূপরেখা, সেই সম্বন্ধে দেবেশদা কিছু আপনাদের সামনে উপস্থাপন করবেন, তারপর আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, যাদের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকতা নানা ক্ষেত্রে
খবরের বার্তা নানাভাবে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের হাতে গিয়ে পৌঁছয়। এখন তো আর বুঝতে পারছেন, মানে বিপন্নতার একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যেরকমভাবে একটা ঘটনা ঘটলো সেগুলো কারা দিচ্ছে, এবং আপনাদের মতোই সাংবাদিক বন্ধুরা সেগুলোকে একদম ঘরে ঘরে তুলে ধরছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই। একটু আগেই বলা হলো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ, তার সঙ্গে সঙ্গে মানুষ বসুর কথা বলা হলো, তিনি প্রয়াত হয়েছেন। এবং কাকতালীয়ভাবে যেটা আশ্চর্য ব্যাপার, এটা যারা সাংবাদিক তার মাধ্যমে যেন সঙ্গীত প্রেমীরা জানতে পারেন, মানুষদা ছিলেন অসামান্য একজন গানের জগতের নক্ষত্র। এবং তাকে আমি রাজি করতে মানে অনেক বেগ পেতে হয়েছে। আমি বাড়ি থেকে বেরোই না, ঘরের মধ্যেই থাকি, আমাকে আবার বাবা কেন এসব সম্বর্ধনা ইত্যাদি, তাতেও তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সম্বর্ধিত তিনি হয়েছিলেন সঙ্গীত মেলাতে। তো তার দুটি গবেষণার বই আছে। একটি গবেষণার বই হচ্ছে অসামান্য বই, সেটি হচ্ছে ঠাকুর বাড়ির গান। আমরা রবীন্দ্রনাথের গান জানি, কিন্তু বইটির নাম হচ্ছে ঠাকুর বাড়ির গান। সেই গানটি খুব বিখ্যাত বই, দেশ প্রকাশন থেকে বেরিয়েছিল, প্রায় 1000 টাকা মতো দাম। আবার নতুন বইটার কাজ করছে। আমাদের যখন দিনের বেলা মানুষদার ছিল তখন রাত, আমাদের যখন রাত মানুষদার দিন, এইভাবে কাজ করে তিনি বইটিকে শেষ করেন। বাড়ি থেকে বেশিরভাগ সময় বেরোতেন না, এবং খুব দুঃখজনকভাবে তার মৃত্যু। একটা শিল্পীর মৃত্যু এইভাবে হতে পারে এত বড় একজন মানুষের। তার জন্য আজকে আমরা সমস্ত শিল্পীদের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে সমবেদনা তার পরিবারে যারা আছে তাদের জানাই। ভারত সংস্কৃতি উৎসব এমন একটা উৎসবের রূপরেখা তৈরি করেছে, এমন একটা উৎসবের জায়গাতে মহিমাতে পৌঁছেছে, যেটি হচ্ছে যে এখানে অংশগ্রহণ করার জন্য অনেক মানুষ খুব আনন্দে এগিয়ে আসে, এবং যেখানে অনেক বেশি সংখ্যা হয় সেখানে কিছু সমস্যা থাকে, সংকটও থাকে, সেগুলো থাকে। মানে ক্রমাগত চেষ্টা হচ্ছে সেগুলো যাতে কাটিয়ে ওঠা যায়, একদম ত্রুটিহীনভাবে করা যায়। প্রথমে তো আজ থেকে 15-16 বছর আগে তখন প্রসেনজিৎ ভেবেছিল যে বর্ধমান সংস্কৃতি উৎসব করবো। আমরা বর্ধমান সংস্কৃতি, এটা বড় করে ভাবো, এর নামটা ভারত সংস্কৃতি উৎসব, এই নামটা আমিই দিয়েছিলাম। তো এখন তো ভেবেছিলাম ছোট করে ভেবে ফেলেছি, এটা যদি আন্তর্জাতিক সংস্কৃতি উৎসব করা যেত তাহলে আরো বেশি ভালো হতো। তো যাক, ভারত সংস্কৃতি উৎসবের আমি মূল দুটি ইয়ের কথা বলি। একটি হচ্ছে গত বছর ছিল সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ। তো মূল মঞ্চ যেটি হবে, যেখানে অনুষ্ঠানের উদ্বোধন হবে, সেই মঞ্চের নাম দেওয়া হবে সত্যজিৎ রায় মঞ্চ। তো এটা কি গুরুত্বপূর্ণ বিষয়। আর তাছাড়া আবৃত্তি এবং কিছু কিছু কম্পিটিশন যেখানে ওই সংলগ্ন কম্পিটিশন যেখানে হবে, তার নাম এবছর 125 বছর দুজন বরেণ্য কবি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের। তো মানে সেই মঞ্চটার নাম হচ্ছে নজরুল জীবনানন্দ মঞ্চ, যেখানে আবৃত্তি কম্পিটিশন ইত্যাদিগুলো হচ্ছে। এই নাম থাকবে এই যেখানে এই কম্পিটিশনগুলো সেই মঞ্চটা। তো এইভাবে হবে। আমরা একটা জিনিস ভেবেছি যে এই আমরা মানে নানা রকম গানের, একটু আগেই বললো, বিচিত্র ধরনের গান, বিচিত্র রকমের ভাবনা চিন্তা, তো সেইভাবে করা হতো। কিন্তু এইবার আমরা একটু রূপরেখাটা বদল করতে চাইছি। যদি আমরা আপনাদের মতামত গুরুত্বপূর্ণ, যদি এমন করা যায় যে এই বছর নবীন প্রতিভা এবং নবীন প্রতিভাদের নবীন প্রজন্মের গান, আবার নবীন প্রতিভার মাধ্যমে বা তারা সিনিয়র হতে পারেন, সেটা হচ্ছে আমাদের স্বর্ণযুগের গান, পুরনো দিনের গান। এই ব্যাপারটাকে যদি আনা যায়, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক নিতে পারে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দিচ্ছি। নতুন জানেন আপনারা, বাংলা ব্যান্ড সে গৌতম চট্টোপাধ্যায় থেকে শুরু হয়েছে, ভূমি, ক্যাকটাস, ফসিল ইত্যাদি ইত্যাদি, সে গানও থাকুক। আধুনিক যে গান তৈরি হয়েছে সে গানও থাকুক, অনুপম ইত্যাদির গান। আবার আমরা যেন ভুলে না যাই কবে শচীন দেব বর্মনের গান, আমরা ভুলে না যাই মুখোপাধ্যায়ের গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, সেসবগুলোই থাকে। তো এই বছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এইটি খুব গুরুত্ব পাবে যে নবীন প্রজন্ম এবং ভুলে যাওয়া, বা ভুলে তো যাওয়া যায়নি, কেউ ভুলে যায়ও না, আমাদের স্মৃতির তলে থাকা বা স্মৃতির অতলে থাকা, স্মৃতির গভীরে থাকা স্বর্ণযুগের গান এবং তারও পুরনো গান, তারও সেই মানে সেগুলো যদি উপস্থাপিত হয়, আমরা সেইভাবে অনুষ্ঠানগুলোকে সাজাবো, এটাও জানাচ্ছি। তো মানে যারা সব অংশগ্রহণ করবেন তাদেরকে সকলকেই যেন আপনাদের মধ্যে
খবরটা বিস্তৃতভাবে পৌঁছয় এবং সকলের অংশগ্রহণে একটা বড় কাজ তো একটা মানে মহা যজ্ঞের মতো ব্যাপার। তো সেখানে একজন মানুষের দুজন মানুষের পক্ষে তো সম্ভব নয় এবং প্রত্যেক মানুষের নিজস্ব নিজস্ব ক্ষমতা থাকে তার মধ্যে কাজ করা। যেমন সেতু বন্ধ করতে গিয়ে নানাবিধ মানুষের এবং মনুষ্যতর প্রাণীরও প্রয়োজন হয়ে পড়েছিল। সকলকে এগিয়ে আসতে হবে, তাহলে এটা করা যায়। এবং অরুণদা আমার অপ্রয়োজন তিনি যে কথাটা বললেন খুব সুন্দরভাবে যে আজকে এই বর্তমানে এইরকম উৎসব এইরকম বলে বলে একটা চেহারা নেওয়া এটা খুব গৌরবের। ফলে এটাকে খুব আরো পরিব্যাপ্ত করতে গেলে আরো ছড়িয়ে যেতে গেলে তারা বুঝতে পারবেন যে এটা আমাদের অত্যন্ত আমাদের নিজস্ব উৎসব, নিজেদের উৎসব, আমাদের মর্মের কথা অন্তরের কথা বলতে পারবো। আপনারা যারা কলকাতা অনুষ্ঠানে হয়তো গেছেন, যেখানে কলকাতায় অনুষ্ঠিত হয়, কিছুটা ICCR হতো, তার পরবর্তীকালে জায়গায় স্থানান্তর করা হয়। কলকাতা একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পী সমাজ, সৃজনশীল সমাজ, তারা এগিয়ে এসে সেখানে অংশগ্রহণ করেন এবং এত বেশি পরিমাণে মানুষ আসে। আমি অন্তত ICCR দেখেছি, আরো একটা জায়গায় দেখেছি, সেটি একটা মহিমা মণ্ডিত একটা অনুষ্ঠান হয়ে যায়। মানে সমান্তরাল ভাবে বর্ধমান শহরে এবং সমান্তরাল ভাবে কলকাতা শহরে যেভাবে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেটা প্রত্যেকের কাছে খুব আনন্দের বিষয়। এবং বর্তমান একটা শিরোনামে এইভাবে আসতে পারছে, আর অনেক কাজের মধ্যে বর্তমান শিরোনামে, তো সংস্কৃতির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভারত সংস্কৃতির উৎসবের মাধ্যমে হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এইটুকু আমার বলার। বাকি যদি আপনাদের চারশো জিজ্ঞাসা প্রশ্ন বলবেন। আচ্ছা, এবছর আমাদের মানে ভারত সংস্কৃতি উৎসব 2023-এ সফল প্রতিযোগী যারা এবছরে থাইল্যান্ড, দুবাই, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমরা খুব মানে লাকি যে বাংলাদেশটা করে নিতে পেরেছিলাম। তারপরে তো এখন তো যাওয়ার মতো ব্যবস্থা হতো না। এপ্রিল মাসে আমাদের বাংলাদেশ ভ্রমণটা হয়েছিল। তো এই অলরেডি আমাদের এবছর থাইল্যান্ড, দুবাই, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই 4টি জায়গায় আমাদের এবছর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেছে। ভারত সংস্কৃতি উৎসব 2023-এ যারা সফল প্রতিযোগী হয়তো ফার্স্ট হয়েছে, টপার হয়েছে এবং ফ্রিতে গেছেন আমাদের সঙ্গে, আমাদের নিয়ে যাওয়া হয়েছে এবং স্কলারশিপ পেয়েছেন, ক্যাশ প্রাইজ পেয়েছেন। আমি যারা যেসব ছাত্রছাত্রীরা যদি কেউ এসে থাকেন বা যদি উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ডাকবো আমাদের এই মঞ্চের সামনে। তারা একটু আমাদের এই মঞ্চের এখানে এদিকটা আসো। আমাদের আমি করবো না, চলে যাবো। আশ্চর্য মুদ্রাবি তো। তোমার নামগুলো বলো, একটু নামগুলো বলো। ওকে দিন একটু দাদা, ওকে দিন। তোমার নাম কি? আচ্ছা, তুমি কিসে অংশগ্রহণ করেছিলে? ফোকে। কি হয়েছিলে? বা কোথায় হয়েছিল অনুষ্ঠানটা? বর্ধমান টাউন হলে। বেশ, ওকে দিন। তোমার কি নাম? মোনালিসা সূত্রধর। আচ্ছা, তুমি কি গান করো? গান করো না নাচ? বাহ, দিয়ে কি হয়েছিলে বলো? বাহ, ট্যালেন্ট অফ দ্য ইয়ার। কোথায়? বর্ধমানে? বাহ, দারুণ। ঠিক আছে, তারপর বলো কি নাম? বাহ, কিসে কি হয়েছিলে? ফোক ড্যান্স। বাহ, কোথায় হয়েছিল অনুষ্ঠানটা? বর্ধমান টাউন হল। নামটা একবার বলো। বেশ, কি পেয়েছো সেটা বলো। পুরস্কার কি পেয়েছো? স্কলারশিপ পেয়েছো, কি পেয়েছো বলো। ক্যাশ প্রাইজ। বেশ, নেক্সট বলে যাও। বর্তমান। কি সাবজেক্টে ফার্স্ট হয়েছে?
মডার্ন ফোকে ফার্স্ট গেছিলে এবছর ভারতনাট্যম? বাংলাদেশ আর তুমি কি কি পেয়েছো বলো, ক্যাশ প্রাইজ? সোফিয়া লাহা সাবজেক্ট বলো। রবীন্দ্র নৃত্য কোথা থেকে আসছো? খাদানপুর হাউসিং ফার্স্ট আর কলকাতায় থার্ড কি পেয়েছো? ক্যাশ প্রাইজ মধুরিমা আহমেদ, আমি বর্ধমান থেকে এসেছি। আমার সাবজেক্ট ক্লাসিক্যাল, আমি ফার্স্ট হয়েছি আর অ্যাসপায়ারিং ইয়ং ট্যালেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। আমি বিকাশ দাস, আমি ডান্স রিসাইটেশন আর ড্রয়িংয়ে পার্টিসিপেট করেছিলাম। আমি থাইল্যান্ডে দুবাইতে ফ্রি অফ কস্টে গেছিলাম এবং সেখানেও প্রাইজ পেয়েছি আর এবছর স্কলারশিপ পেয়েছি। আমি তমান্না মুখার্জি, আমি রবীন্দ্র নৃত্যতে পার্টিসিপেট করেছিলাম, কলকাতাতেও ফার্স্ট হয়েছিলাম এবং বর্ধমানেও ফার্স্ট হয়েছিলাম এবং ট্যালেন্ট অফ দ্য ইয়ার হয়েছিলাম, ক্যাশ প্রাইজ পেয়েছি। বেশ। এই বছর আমাদের সংস্থা এই প্রথম ইউরোপ মহাদেশে পাড়ি দিচ্ছে। ইউরোপের প্যারিস, সুইজারল্যান্ড, জার্মানি এবং হল্যান্ড এই 4 জায়গায় আমরা যাচ্ছি। এখান থেকে 20 অক্টোবর এবং 28 অক্টোবর টোটাল 8 দিনের একটা আমাদের সফর। তার সঙ্গে আমাদের যে অনুষ্ঠানটা হবে প্যারিস। অনুষ্ঠানটা হবে প্যারিসে আইসিসি প্রেক্ষাগৃহে 20 থেকে 28 অক্টোবর। 36 জনের একটা টিম নিয়ে আমরা যাচ্ছি। আর এবছর থাইল্যান্ডে, আমার থাইল্যান্ড প্রতি বছরই হয়, তো এবছর থাইল্যান্ড আমাদের 10ম বর্ষ পূর্ণ হচ্ছে থাইল্যান্ডে। এবং থাইল্যান্ডে আমরা 4th সেপ্টেম্বর থাইল্যান্ড যাচ্ছি। অরূপদা যাচ্ছেন, দেবেশদাও যাচ্ছেন। 145 জন পার্টিসিপেন্ট, আর্টিস্ট সবাই আমরা যাচ্ছি থাইল্যান্ডে সেপ্টেম্বর মাসে। আমাদের যেটা মূল লক্ষ্য থাকে যে একটা বাচ্চা যখন ধরুন পরীক্ষা দেওয়ার জন্য সে কিন্তু বাড়িতে পড়াশোনাটা আরো বেশি জোর দেয়, যে পরীক্ষায় আমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, যার যেরকম মেধা সেভাবে করা হয়। কিন্তু আমার মনে হয় চেষ্টা প্রত্যেকেই করে, ঠিক সেভাবে গান বাজনার ক্ষেত্রেও আমাদের মূল লক্ষ্য থাকে শুধু তাদের, যে কোনো শিশুদের, তাদের যদি একটা এম না দেওয়া হয় যে তোমরা এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে। যেমন ছোটবেলা তো আমাদের দেখেছি যে তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাও, সাইকেল কিনে দেবো, বাড়ি থেকে বলবো, যেরকম এখন হয়তো সাইকেল দিয়ে বলে না, কেউ হয়তো বলে গাড়ি কিনে দেবো বা কিছু। তো যাই হোক, আমাদের লক্ষ্য থাকে যেভাবে হোক যারা গান বাজনা করছে, যেটা আমাদের ফিল্ড, তারা যেন সঠিক দিশার মাধ্যমে গান বাজনাটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যান, তাতে যারা এইটাকে জীবিকা অর্জন করে, জীবিকা হিসেবে বেছে নেয়, জীবিকা করে, আর যারা শুধুমাত্র গান বাজনাটা সংস্কৃতি চর্চার জন্য করে, তাদের জন্য, উভয়ের জন্যই সঠিকভাবে হয়। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে সাংস্কৃতিক মন্ত্রক ভারত সরকার, যেটা সংস্কৃতি মন্ত্রকের সব থেকে সর্বোচ্চ গ্র্যান্ড ন্যাশনাল প্রেজেন্স, সেই ন্যাশনাল প্রেজেন্স গত বছরও আমাদের হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি, যেটা আমাদের মূল সংস্থা, ভারত সংস্কৃতি উৎসব তো একটা অনুষ্ঠানের নাম, কিন্তু আয়োজক হচ্ছে হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি। হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি গত বছরও এই গোটা ভারতবর্ষের 12টি সংস্থাকে দিয়েছিল মিনিস্ট্রি অফ কালচার। গত বছর আমাদের এই সংস্থা পেয়েছিল। এবছর যেটা চলছে, এবছরও
আমরা এই যে গ্র্যান্ট সেটা পেয়েছি এবং জানুয়ারি 2024 থেকে এই অগস্ট মাস পর্যন্ত আমরা অলরেডি 4টি দেশে 9টি রাজ্য এবং 15টি শহরে 24টি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কিন্তু হার্ডকোর শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যে, যেমন ভারত সংস্কৃতি উৎসব সবকিছু মিলিয়ে হয়, কিন্তু এই যে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্সির অধীনে যে প্রোগ্রাম হয় সেটা অনুষ্ঠানটা হয় ভারত সংস্কৃতি যাত্রা বলে, যাত্রা আর কি অ্যাকচুয়াল কথাটা। তো এইটা আমাদের অলরেডি 24খানা প্রোগ্রাম এতগুলো জায়গায় অগস্ট মাস পর্যন্ত হয়েছে। এবছর এই মাসেও আমাদের আছে 21, 22, 23, 24 হরিয়ানা কলা পরিষদ, হরিয়ানা গভর্নমেন্টের কোলাবোরেশনে। সেটা হচ্ছে পানিপথ, কুরুক্ষেত্র, আম্বালা এবং কারনাল, দুটো পাঞ্জাবে আর দুটো হরিয়ানা। 21, 22, 23, 24 আগস্ট এটাও আছে। এই অনুষ্ঠানগুলো একদম হার্ডকোর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং ডান্সের কনসার্ট হয়, এখানে কোনো কম্পিটিশন হয় এসব কিছু হয় না। এই হচ্ছে আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের আমাদের তরফ থেকে পূর্ণ বিবরণ। এইবার আপনাদের অনুরোধ করব সাংবাদিক বন্ধুদের যারা আমাদের সম্বন্ধে যা কথোপকথন জিজ্ঞাসা যা করেন এবারে আপনাদের পালা আপনারা জিজ্ঞেস করতে পারেন। নয় ভারত সংস্কৃতি উৎসব বিশুদ্ধ সংস্কৃতি উৎসব একমাত্র নয়, আমি বলেছি ভারত সংস্কৃতি উৎসব যে অনুষ্ঠান আমরা করি এটা হচ্ছে বিশুদ্ধ সংস্কৃতি। তাহলে আর যে সংস্কৃতি উৎসবগুলো হয় বর্তমান শহরে সেগুলো কি বিশুদ্ধ নয়? সেটা তো আমি তার মানে এটাই নয়, আমি কিন্তু একবারে কারোর সঙ্গে কম্পেয়ার করিনি যে আমাদের অনুষ্ঠান অন্যান্য অনুষ্ঠানের মতো নয়, আমাদের অনুষ্ঠান শুধু বিশুদ্ধ, তাহলে সেখানে বলা হয় আমি শুধু বললাম এটা তাই হয় না। আমি যেটা বলেছি যে ভারত সংস্কৃতি উৎসব যেমন অন্যান্য অনুষ্ঠান কি হয়, অন্যান্য যে কোনো অনুষ্ঠান বর্তমানে নয়, অলমোস্ট সব জায়গায় আমরা জানি এই উৎসব ওই উৎসব, মানে সবাই জানে এই উৎসবে কি হবে, সন্ধ্যেবেলায় আজকে এই বাংলা ব্যান্ড আসবে, আজকে মানে বিচিত্র অনুষ্ঠান যেরকম হয় সেটাকে। কিন্তু ভারত সংস্কৃতি শুধুমাত্র এই জিনিসটা নয়, এখানে কিন্তু মূল যেটা হয় মেধাবী অন্বেষণ। সকাল থেকে বা 4টে 5টা জায়গায় যেখানেই প্রোগ্রামগুলো হোক, ধরুন এই টাউন হলে হচ্ছে, রয়্যাল রকম হচ্ছে, যে একই টাইমে সকাল 10টা থেকে আরম্ভ হচ্ছে 4-5টা স্টেজে, তখন কিন্তু টোটাল হয় কম্পিটিশন। সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের ঘুরে ফিরে সেই একটা জায়গায় তখন শুধু অনুষ্ঠান হয়, তখন কিন্তু যে উৎসবের তখন হয়, বাকি টাইমটা কিন্তু পুরোটাই প্রতিযোগিতা হয়। সেই ফেস্টিভ্যাল মানে কি, বিভিন্ন সবার একটা অপেক্ষা থাকে। আমি যদি কোন অনুষ্ঠান দেখতে যাই সেখানে দেখি আজকের সন্ধ্যে কারা কে আসছেন, সেইটার কনসেপ্ট এইটার কনসেপ্ট দুটোই আলাদা। আমাদের যে অনুষ্ঠানটা যেটা হয় আমাদের কিন্তু এছাড়া অন্য কিছু মানে কাউকে মানে হায়ার করে ধরুন বাংলা ব্যান্ড এই ব্যান্ড অন্যান্য এই অনুষ্ঠানগুলো আমাদের নয়, যে আমরা করি না, আমরা যেটা করি সেটা বললাম। এবারে তো অনেকটা আগে, তাও মোটামুটি 10 থেকে 12টা দেশ এবার আসবে। হ্যাঁ বলুন, এখন পর্যন্ত যারা মানে বাংলাদেশ জানি না কি হবে, আসবে এখন যেরকম আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হল্যান্ড থেকে আসবে, এবারে আমেরিকা থেকে যেমন প্রতিবার আসে সেগুলো আসবে, ইউরোপের 1-2 কান্ট্রি থেকে হয়তো কনফার্ম হবে, আর থাইল্যান্ড থেকেও আসছে, তারপরে জাপান থেকে এবারে আসবে। জাপান থেকে আসার টাকা আমাদের কাছে এটা মানে খুব ভালো, যে এরকম মানে সবগুলো এখন কিছু কনফার্ম হয়নি, এখন জাস্ট সব কথা চলছে না। এইটা এখন না কি হয়, কলকাতা থেকে যখন শুরু হয়েছে না, সবাই বাইরে থেকে যারা আছে তারা ম্যাক্সিমামটা সব কলকাতায় ইন্টারেস্ট দেখায়। যখন শুরু বর্ধমানে হতো তখন তো উপায় ছিল বর্ধমানেই আসতে হতো, কিন্তু হ্যাঁ ফ্লাইটটা যেটা আছে কমিউনিকেশন একটা ব্যাপার থাকে, তো ফ্লাইট ট্রাভেলের জন্য একবেলা তো এসে আর 7 দিন থাকে না, হয়তো যেদিন অনুষ্ঠান সেদিনকে কি তার পরের দিন থেকে তারা চলে যায়, তাদের পক্ষে কলকাতার সুবিধা হয়। তার জন্য মানে আমরা সবসময় চেষ্টা করি যে বর্ধমানে অন্তত 2-3টে টিমকে আনার জন্য, যাতে সেটা হয় না তা নয়, এইটা আর কি মেন ব্যাপার। থেকে শুরু হলো, এখন বাজেট পুরো তৈরি হয়নি, যেরকম থাকে প্রতি বছর 30 লাখ 35 লাখ এইভাবে বাড়বে।
প্রতি বছর যেমন কিছু শিল্পকে অনুদান দিয়ে সহযোগিতা করা হয়, হ্যাঁ এবার কি সেরকম কোনো কর্মসূচি আছে? কি কাদেরকে না আমরা যে শিল্পীদের না, যেমন বিগত দিনে যেমন হয়েছে, যেমন 13 সালে 200 জন শিল্পী আমরা হ্যাঁ সেটা একমাত্র আমরা দিয়েছিলাম ভারসাংস্কৃতিক করোনার সময় 200 জন শিল্পীকে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমরা তাদেরকে অনুদান দিয়েছিলাম। মানে অনুদানটা দিয়েছিলাম কি আপনাদের কাছ থেকে চেয়েই তাদেরকে দেওয়া, প্রত্যেককে চেয়েছিলাম যে আমাদের কিছু যারা করেছিল প্লাস আমাদের ফান্ড মিলিয়ে আমরা 200 জনকে তখন দিয়েছিলাম। এবারে সেইভাবে একটা ব্যাপকভাবে কিছু তো কোনো ব্যাপার মানে সেরকম সম্ভাবনা নয়, কিন্তু আমরা খুঁজি যে যাদের খুবই অবস্থা খারাপ আমাদের সামর্থ্য মতো, আমরা তো কোনো সরকারি সংস্থা নয়। হ্যাঁ করোনার সময় মানে অনেক মানে মানুষ এগিয়ে এসেছিল যে আমাদের এই মানে এই ব্যাপারটা সহযোগিতা করেছিল, তার জন্য এবারে আমাদের সবসময় থাকে যে আমাদের কিছুদিন আগে একটা কলকাতায় অনুষ্ঠান হয়েছিল, সেখানে 10 জন শিল্পীকে মেডিক্লেম দেওয়া হলো, 10 জন শিল্পীকে। এগুলো ছোটখাটো টুকটাক তো হতেই থাকে আর কি। শুরু হলো, এখন বাজেট পুরো তৈরি হয়নি, যেরকম থাকে প্রতি বছর 30 লাখ 35 লাখ এইভাবে বাড়বে। প্রতি বছর যেমন কিছু শিল্পকে অনুদান দিয়ে সহযোগিতা করা হয়, হ্যাঁ এবার কি সেরকম কোনো কর্মসূচি আছে? কি কাদেরকে না আমরা যে শিল্পীদের না, যেমন বিগত দিনে যেমন হয়েছে, যেমন 13 সালে 200 জন শিল্পী আমরা হ্যাঁ সেটা একমাত্র আমরা দিয়েছিলাম ভারসাংস্কৃতিক করোনার সময় 200 জন শিল্পীকে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমরা তাদেরকে অনুদান দিয়েছিলাম। মানে অনুদানটা দিয়েছিলাম কি আপনাদের কাছ থেকে চেয়েই তাদেরকে দেওয়া, প্রত্যেককে চেয়েছিলাম যে আমাদের কিছু যারা করেছিল প্লাস আমাদের ফান্ড মিলিয়ে আমরা 200 জনকে তখন দিয়েছিলাম। এবারে সেইভাবে একটা ব্যাপকভাবে কিছু তো কোনো ব্যাপার মানে সেরকম সম্ভাবনা নয়, কিন্তু আমরা খুঁজি যে যাদের খুবই অবস্থা খারাপ আমাদের সামর্থ্য মতো, আমরা তো কোনো সরকারি সংস্থা নয়। হ্যাঁ করোনার সময় মানে অনেক মানে মানুষ এগিয়ে এসেছিল যে আমাদের এই মানে এই ব্যাপারটা সহযোগিতা করেছিল, তার জন্য এবারে আমাদের সবসময় থাকে যে আমাদের কিছুদিন আগে একটা কলকাতায় অনুষ্ঠান হয়েছিল, সেখানে 10 জন শিল্পীকে মেডিক্লেম দেওয়া হলো, 10 জন শিল্পীকে। এগুলো ছোটখাটো টুকটাক তো হতেই থাকে আর কি। আর এবারে যে আমাদের যেমন গত বছরে অনুজনটা এসেছিলেন, তো এবছর যেটা বললো আমাদের মাথায় আছে যে বাংলা গানের একাল শেখার যেরকম বিভিন্ন একটা অনুষ্ঠান করতে, যেখানে আপকামিং যারা প্রত্যেকের নাম করেছে তাদের সঙ্গে সঙ্গে যারা প্রবীণ শিল্পী নাম করে প্রবীণ শিল্পী তাদের একসঙ্গে মানে যুগলবন্দি করানো বা একই অনুষ্ঠানে করানো, সেটা একটা ভাবা হচ্ছে আমাদের বর্তমানে। আর কলকাতায় যেটা মোটামুটি ফাইনাল হয়েছে সেটা হচ্ছে আমাদের যে কলকাতায় লাস্ট 5 দিন মানে 26, 27, 28, 29, 30 এই 5 দিন মানে এই যাবৎকালের সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হবে, যেটা এই আমার পাঁচটা বলবে তাহলে আপনাদের মধ্যে কেউ করেনি, তার মানে এটা বলছে ওটা নয়। আমাদের নজরে এই যাবৎকালের সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন, সেটা 26 থেকে 30 ডিসেম্বর কলকাতার লাস্ট 5 দিন ওই রাত্রে 9টা থেকে 12টা প্রত্যেক দিন এই অনুষ্ঠানটা হবে। সেগুলো সেলিব্রিটি আর্টিস্ট আছে, তো অবশ্যই ভারতীয় আর্টিস্ট। এবার ধরুন অনেকজনই আছে, জাকির হোসেন উনি তো ভালো ইন্ডিয়ান আর্টিস্ট, কিন্তু উনি বিদেশে থাকেন, কারণ হচ্ছে বিদেশি আমাদের ভারতীয়। ঠিক সেরকম মানে এরকমই আর্টিস্ট যারা খুবই নাম করা আর কি, তাদেরকে তারাই আসছেন আর কি। এবারে না সেটা কোনো সমস্যার নাম দিয়ে আমি কিছু বলতে পারি না যে কাকে কি ছাপিয়ে যাবে, কিন্তু একটা বড় অনুষ্ঠান হবে। সেলিব্রিটি আর্টিস্ট আছে, তো অবশ্যই ভারতীয় আর্টিস্ট। এবার ধরুন অনেকজনই আছে, জাকির হোসেন উনি তো ভালো ইন্ডিয়ান আর্টিস্ট, কিন্তু উনি বিদেশে থাকেন, কারণ হচ্ছে বিদেশি আমাদের ভারতীয়। ঠিক সেরকম মানে এরকমই আর্টিস্ট যারা খুবই নাম করা আর কি, তাদেরকে তারাই আসছেন আর কি। এবারে না সেটা কোনো সমস্যার নাম দিয়ে আমি কিছু বলতে পারি না যে কাকে কি ছাপিয়ে যাবে,
কিন্তু একটা বড় অনুষ্ঠান হবে। এবারে তো অনেকটা আগে, তাও মোটামুটি 10 থেকে 12টা দেশ এবার আসবে। হ্যাঁ বলুন। এখন পর্যন্ত যারা মানে বাংলাদেশ জানি না কি হবে, আসবে না এখন, যেরকম আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হল্যান্ড থেকে আসবে, এবারে আমেরিকা থেকে যেমন প্রতিবার আসে সেভাবে আসবে, ইউরোপের একটা দুটো কান্ট্রি থেকে হয়তো কনফার্ম হবে, আর থাইল্যান্ড থেকেও আসছে, তারপরে জাপান থেকে এবারে আসবে। জাপান থেকে আসার টাকা আমাদের কাছে একটা মানে খুব ভালো, যে এরকম মানে সবগুলো এখন কিছু কনফার্ম হয়নি, এখন জাস্ট সব কথা চলছে না। এইটা এখন না কি হয়, কলকাতা থেকে যখন শুরু হয়েছে না, সবাই বাইরে থেকে যারা আছে তারা ম্যাক্সিমামটা সব কলকাতায় ইন্টারেস্ট দেখায়। যখন শুরু বর্ধমানে হতো তখন তো উপায় ছিল বর্ধমানেই আসতে হতো, কিন্তু হ্যাঁ ফ্লাইটটা যেটা আছে কমিউনিকেশন একটা ব্যাপার থাকে, তো ফ্লাইট ট্রাভেলের জন্য একবেলা তো এসে আর 7 দিন থাকে না, হয়তো যেদিন অনুষ্ঠান সেদিনকে কি তার পরের দিন থেকে তারা চলে যায়, তাদের পক্ষে কলকাতার সুবিধা হয়। তার জন্য মানে আমরা সবসময় চেষ্টা করি যে বর্তমানে অন্তত 2-3টে টিমকে আনার জন্য, যাতে সেটা হয় না তা নয়, এইটা আর কি মেন ব্যাপার।